নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটা খবর প্রথম পাতায় প্রকাশিত হয়েছে বিভিন্ন কাগজে। সেই খবরটা হচ্ছে এই যে 2018-19 থেকে 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার প্রায় 65 কোটি টাকা খরচ করেছে আইনজীবীদের পিছনে। দেখুন, একটা রাজ্য সরকার, তাকে বিভিন্ন ফৌজদারি মামলা লড়তে হয়, হাইকোর্টে লড়তে হয়, সুপ্রিম কোর্টে লড়তে হয়, তার জন্য একটা খরচ হয়। কিন্তু আমাদের রাজ্য সরকার বড় বড় আইনজীবীদের নিয়োগ করেছেন কোন কোন ক্ষেত্রে? এই যে নিয়োগ দুর্নীতি হলো, তাতে যাতে অযোগ্যরা টিকে থাকতে পারে, যাতে চাকরি বাতিল না হয়, সেই জন্য বড় বড় আইনজীবীকে নিয়োগ করে শেষ পর্যন্ত হেরে গেছে। তারপরে আবার এজি অযোগ্য যারা চিহ্নিত হয়েছেন, দাগি যারা চিহ্নিত হয়েছেন, তারা যাতে পরীক্ষায় বসতে পারেন তার জন্য হাইকোর্টে সওয়াল করেছিলেন। সুপ্রিম কোর্ট বলেছে এজি কি আমাদের রায়ের মর্মার্থ বুঝতে পারেনি। আবার সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএর দাবিকে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা লড়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। এখনো তো ওই আরজিকর কাণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের অনেক আইনজীবী, সেগুলোর খরচা খরচ সামনে আসেনি। তাও সেটা যদি আপনি এই অর্থবর্ষকে ধরেন, ওটা 100 কোটি টাকার কাছাকাছি হয়তো পৌঁছে যেতে পারে। আমার প্রশ্ন হলো, দুর্নীতি ঢাকতে আদালতে গেছে রাজ্য সরকার? সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে তারা যাতে বঞ্চিত হয় সেটা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার বলে রায় দিয়েছিল, সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। সেজন্য আমাদের করের টাকায় এই মামলাগুলো হয়েছে। তো রাজ্য সরকারের আইনজীবীদের ফিসটা কোত্থেকে মেটানো হয়েছে? মানুষের করের টাকায়। সমস্ত রাজ্য সরকারকে ফৌজদারি মামলা লড়তে হয় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু আমরা দেখেছি কি, নিয়োগ দুর্নীতি হলো, সংগঠিত অপরাধ হলো, 17 রকম দুর্নীতি করলো এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদও সমান তালে থেকে সংগত করলো, যোগ্য অযোগ্যদের তালিকা বের করতে চাইছিল না। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর এই যে মামলা লড়লো সুপ্রিম কোর্টে, আমাদের টাকায় লড়েছে। এটা খুব জাস্টিফাইড এই মামলাগুলো লড়া। যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার না যেত, অভিজিৎ বাবুর রায়ের পর মেনে নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা বার করতো, সেগ্রিগেট করতো, তাহলে এই পরিস্থিতি আজকে তৈরি হতো না। আমাদের বক্তব্য এটাই, মানুষ বিচার করবেন। তথ্যের অধিকার জানার কর্মী অমিতাভ বাবুর কে জবাব দিয়েছে রাজ্যের আইন মন্ত্রক। সরকারি নথি, সরকারি হিসেব, কেউ মনের মাধুরী মিশিয়ে তো এটা বলছে না। অবাক লাগে, যেখানে টাকা নেই, পয়সা নেই, স্থায়ী চাকরি হয় না, ঋণের পর ঋণ নিয়ে যাচ্ছে, সেখানে 65 কোটি টাকা শুধু আইনজীবীদের ফিস মেটাতে খরচ করলো রাজ্য সরকার। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এসআইআর হলে তাতে লাভ কি ক্ষতি কি সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। দেখুন, এসআইআর হলে মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। তাও আমার ধারণা পুরোটা সম্ভব হবে না সরকারি প্রশাসনের অসহযোগিতার জন্য, কিন্তু 80% মৃত, একাধিক জায়গায় নাম তোলা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া যাবে। কিন্তু বিজেপিকে ভাবাচ্ছে নমশূদ্র ও মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষ আছে যারা বিজেপিকে দীর্ঘদিন ধরে ভোট দেয়। এই যে বিজেপির বিধায়ক অসীম সরকার এই প্রশ্নটা তুলেছিলেন যে নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষের উদ্বাস্তু এসছিলেন বাংলাদেশ থেকে, অনেকের কাছে নথি নেই, তাদের নাম বাদ গেলে কি হবে? এটা মাথায় রেখেই বিজেপি কিন্তু কতগুলো পদক্ষেপ নিচ্ছে। সেই জন্য
সর্বভারতীয় সংগঠন সম্পাদক BL সন্তোষ, সাধারণ সম্পাদক সুনীল বানসাল, রাজ্য বিজেপির নেতারা দুদিন ধরে ব্রেনস্টর্ম করেছেন। তাতে সিদ্ধান্ত হয়েছে সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বিভিন্ন ব্লকে, বিভিন্ন মণ্ডলে প্রায় 900-র উপরে CAA ক্যাম্প হবে। সেখানে যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, ফর্ম ফিল আপ করতে সমস্যা হলে সহায়তা করা, প্রযুক্তিগত সহায়তা করা, কিভাবে নথি জমা দেওয়া হবে, সেগুলো তারা গাইড করবেন। শুভেন্দু অধিকারী বলেছেন যারা CAA তে আবেদন করবেন সেই আবেদনের কাগজটাই কমিশনকে দেবেন, কারণ আপনারা তো শরণার্থী, হিন্দু, আপনারা তো অনুপ্রবেশকারী নয়। CAA এর মূল ভিত্তি কি? যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে ধর্মীয় কারণে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টানরা যদি অত্যাচারিত হন, তাহলে তারা যদি ভারতে আসেন তাহলে তারা শরণার্থী হিসাবে বিবেচিত হবেন, তারা অনুপ্রবেশকারী নয়। এবং তারপর তারা নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব পেয়ে যাবে। এদের অনেকের নাম ভোটার তালিকায় আছে, দীর্ঘদিন আছে। এবারে SIR হলে তাদের নাম যদি বাদ যায় বা প্রশ্ন ওঠে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে, সেটা বিজেপি নেতৃত্ব বুঝেছেন যে তাদের ভোট ব্যাংক একটু হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্যই তারা ওই 900 CAA শিবির করছেন। এটা ভালো পদক্ষেপ, কারণ যাদের মনে আশঙ্কা আছে তাদের সেই আশঙ্কাটা কিন্তু দূর হবে। আবেদন করবেন, আবেদন করলে আপনারা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পাবেন, সেটা রাখবেন, কমিশনকে দেবেন। শুভেন্দুবাবু বলেছেন তো, ওই রিসিপ্টটা জমা দিন না, কিচ্ছু অসুবিধা হবে না। তৃণমূল তো অপপ্রচার চালাবে বলে বিজেপি অভিযোগ করছে। দেখুন, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তৃণমূল হবে। বিজেপির আশঙ্কা ওই নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কিন্তু সেই সম্ভাবনাটাকে রুখতেই তারা কিন্তু এই পদক্ষেপগুলো করছে। সময় উপযোগী সিদ্ধান্ত। দেখুন, বিহারের নির্বাচন হয়ে যাবে, ফল প্রকাশ হয়ে যাবে, এখনো পর্যন্ত যা গতিবিধি, NDA ক্ষমতায় আসবে, 150-এর কাছাকাছি আসন তারা পাবে। কারণ মহাগঠবন্ধন শিবিরে অশান্তি, তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হবে, অনেকগুলো জায়গাতেই বন্ধুত্বমূলক লড়াই হবে। আরে লড়াইয়ের আবার বন্ধুত্বমূলক লড়াই কি? ফ্রেন্ডলি ফাইট বলে ইলেকশনে কিছু হয়? মহাগঠবন্ধন শিবিরের সেই টান ভাবটা আর নেই, যে ভোটাধিকার যাত্রার পর তারা যে উৎফুল্ল হয়েছিল সেই উৎফুল্লতাটা নেই। NDA ঘর গুছিয়ে নিয়েছে এবং NDA ক্ষমতায় আসবে বিহারে। প্রশান্ত কিশোর অনেক সাড়া জাগিয়ে শুরু করে এখন তিনি পিছু উঠছেন। আমার ধারণা 5-7টা আসন পাবেন, 10-12% ভোট পাবেন, এবং নীতিশ বিরোধী ভোটে তিনি ভাগ করবেন। এবং তার অনেক প্রার্থী ইতিমধ্যেই লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন। আর প্রশান্ত কিশোরের যদি 4-5 জন বিধায়ক জেতেন, তারা NDA-তেই সামিল হয়ে যাবেন। তাই বিহারের ভোট মিনিটেই কিন্তু বিজেপির ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে তারা পাঠিয়েছেন। অমিত শাহ ঘন ঘন আসবেন, এখানে থাকবেন। প্রায় 1000-1200-র উপর বিজেপির বিভিন্ন স্তরের নেতা, জনপ্রতিনিধি, কার্যকর্তা পশ্চিমবঙ্গে আসবেন। ওভারঅল ইলেকশন ম্যানেজমেন্ট করবেন এবং অমিত শাহ ডাইরেক্টলি করবেন। বিহারেও তিনি ডাইরেক্টলি করেছেন। এই যে প্রশান্ত কিশোর অভিযোগ তুলেছেন না, তার দলের 3 প্রার্থীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেকেছিলেন, বসিয়ে রেখেছিলেন, মনোনয়ন পেশের সময়সীমা তখন পেরিয়ে গিয়েছে। তাহলে ডাইরেক্ট ইলেকশন ম্যানেজমেন্টটা অমিত শাহ করছেন, ধর্মেন্দ্র প্রধান তার বিশ্বস্ত, তাকে সামনে রেখে। পশ্চিমবঙ্গেও কিন্তু সেটা হবে। এবার 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়বে না। অতীতের ভুল ভ্রান্তি থেকে বিজেপি অনেকটা শিক্ষা নিয়েছে, তাদের সংগঠন আগের তুলনায় মজবুত, কিন্তু মুসলিম অধ্যুষিত অঞ্চলে তারা সেভাবে BLO নিয়োগ করতে পারবে না, এবং সেই জায়গাটাতে তারা খুব জোর দিচ্ছে না। রাজ্যের 220টা বিধানসভা কেন্দ্রে
তারা মূলত লড়াইটা করবে, কারণ ৭৪টা বিধানসভা কেন্দ্র একদম ধর্মীয় সংখ্যালঘুদের, তারাই নির্ণায়ক। কিন্তু বাকি ২২০টা কেন্দ্রে বিজেপি ফোকাস করেছে, সেখান থেকে তাদের ১৪৮টা আনতে হবে। তার জন্য হিন্দু ভোটের মেরুকরণ, সরকারের, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা, সেটা প্রচার হবে। আর বিজেপি আসলে কি করবে, 10 বছরের রোডম্যাপ, সেটা জানানো হবে। এবং দেখুন, দুর্নীতির অভিযোগে শাসক দল বিদ্ধ, সেটা সবাই জানে। লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার হবে হয়তো অন্নপূর্ণা ভান্ডার দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, বিজেপি ক্ষমতা আসলে 10 বছরে কি করবে? শিক্ষায়, স্বাস্থ্যে, পরিকাঠামোয়, কর্মসংস্থান, তার সম্পর্কে একটা রোডম্যাপ দরকার। পজিটিভ প্রচার করতে হবে, শুধু তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হবে না। বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের জন্য কি করবে তার একটা ক্লিয়ার ভিশন ডকুমেন্ট পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির কাছ থেকে জানতে চায়। আশা করি বিজেপির নেতৃত্ব পশ্চিমবঙ্গের মানুষের এই চাহিদাটাকে পূরণ করার জন্য যা যা করণীয় সেটা তারা করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.